আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের ইসলামের ইতিহাসে দিল্লি সালতানাত যুগ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের ক্লাসে হয়ে গিয়েছে। আমি পুরো অধ্যায়টার উপর একটু আলোকপাত করতে চাই। তোমরা দেখো, দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগকে 5টি রাজবংশে বিভক্ত করা হয়। প্রথমটি হলো মামলুক বা দাস বংশ, যেটা 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। এরপরে খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1413, সৈয়দ বংশ 1413 থেকে 1451 এবং লোদি বংশ 1451 থেকে 1526। এই 5টি রাজবংশের অধিকাংশই ছিল তুর্কি বংশধর। তো এই সুলতানি আমলে আমরা এই 5টি রাজবংশ নিয়ে এর আগে পড়েছি। আজকে আমি পুরো অধ্যায়টার উপর বিশেষ বিশেষ জায়গাগুলোর উপর দৃষ্টিপাত করি। প্রথমে মামলুক বংশ বা দাস বংশ, যেটা 1206 থেকে 1290 সাল পর্যন্ত ছিল। এই দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, যিনি 1206 খ্রিস্টাব্দে 24শে জুন আইবেক সুলতান উপাধি গ্রহণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। আর তিনি এই রাজবংশ ইতিহাসে তার প্রতিষ্ঠিত এই বংশটাই দাস বংশ নামে পরিচিত। কারণ কুতুবউদ্দিন আইবেক সহ এই বংশের যারা সুলতান ছিলেন তারা প্রথম জীবনে দাস হিসেবে ছিলেন। এই কারণে এই বংশকে দাস বংশ বলা হয়। ইলতুৎমিশ, আইবেক শব্দের অর্থ আমরা একটু জেনে নিই। আইবেক অর্থ হচ্ছে চন্দ্র দেবতা। আইবেক শব্দের যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। চন্দ্রগ্রহণকালে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে হয়তোবা তার নাম আইবেক হয়েছে, অথবা অনেকে বলেছে তার কনিষ্ঠ আঙ্গুল কাটা ছিল বলে তাকে আইবেক নামকরণ করা হয়েছে। ঘুরির মৃত্যুর পর আইবেক 1206 খ্রিস্টাব্দে এই রাজবংশ অধিষ্ঠিত হয়। তিনি দাসবংশের প্রতিষ্ঠাতা। কুতুবউদ্দিন আইবেক, তাকে লাক্স বক্স উপাধি দেওয়া হয়। তিনি লক্ষ লক্ষ টাকা প্রতিদিন দান করতেন। তিনি একজন দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, সেনানায়ক, শ্রেষ্ঠ শাসক হিসেবে ছিলেন। শিক্ষা এবং শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারিখি মুবারকশাহী গ্রন্থের প্রণেতা ইয়াহিয়া বিন আহমেদ আস-সারহিন্দ এবং তাজুল মাসি গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক হাসান নিজামীর তার অনুগ্রহপ্রাপ্ত ছিলেন। তার শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তার তৈরিকৃত কুতুব মিনার সবচেয়ে উল্লেখযোগ্য। দিল্লির কুয়াতুল ইসলাম মসজিদ এবং আলাউদ্দিন কা ঝোপড়া মসজিদও স্থাপত্যের প্রীতি নিদর্শন। 1192 খ্রিস্টাব্দে তিনি রাজ্য বিজয়ের স্মারক এবং ইসলামের বিজয়গাথা বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য কুতুব মিনার নামে একটি বিজয় স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে সুলতান ইলতুৎমিশ সেই নির্মাণ কাজ শেষ করেন। প্রখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকের নাম অনুসারে এই মিনারটি নামকরণ করা হয়। এটি ছিল তৎকালীন বিশ্বের সর্বোচ্চ মিনার। এটি আজানের জন্য ব্যবহৃত হতো। মিনারটি 7টি স্তরে বিভক্ত ছিল। উপরের 2টি স্তর ভেঙে গিয়েছে। অক্ষত অবস্থায় এর উচ্চতা ছিল 300 ফুট এবং বর্তমানে এর উচ্চতা 238 ফুট। এটি ইন্দো মুসলিম স্থাপত্য শিল্পের একটি উল্লেখযোগ্য কীর্তি। এই গেল কুতুবউদ্দিন আইবেক। এরপরে সুলতান ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তার জামাতা 1211 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ তার ক্ষমতায় আরোহণ করেন। ইলতুৎমিশ প্রথমেই ক্ষমতায় এসে নানা রকম বিশৃঙ্খলা বা সংকটের মধ্যে পড়েন। তার উল্লেখযোগ্য সমস্যাগুলির মধ্যে এক হচ্ছে উচ এবং মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচার স্বাধীনতা ঘোষণা এবং ভাটিন্ডা, কুহরাম, সরাসতি ও লাহোর দখল করে তার পাঞ্জাবমুখী অভিযান। 2 হচ্ছে গজনী তাজউদ্দিন ইলতুৎমিশের ভারতীয় মুসলিম সাম্রাজ্যের উপর সার্বভৌমত্বের দাবি উত্থাপন। 3 হচ্ছে দিল্লির অধীনতা অস্বীকার করে আলীবর্দী খলজি বাংলা স্বাধীন সুলতানাতের প্রতিষ্ঠার প্রচেষ্টা। 4 হচ্ছে আজমির, রণথম্বর, গোয়ালিয়র প্রভৃতি হিন্দু রাজপুত রাজ্যের রাজন্যবর্গের দিল্লির কর্তৃত্ব প্রত্যাখ্যান এবং কর প্রদানে অস্বীকৃতি জানিয়ে স্বাধীনতা ঘোষণা। 5 হচ্ছে মুইজলি এবং কুতুবি নামের দিল্লির অভিজাত বর্গের বিরোধিতা এবং মঙ্গল আক্রমণের আশঙ্কা। সুলতান
কুতুবউদ্দিন সুলতান ইলতুৎমিশ হচ্ছে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, কারণ তিনি এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে সমাধান করেন এবং মোকাবেলা করেন। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে শামসুদ্দিন ইলতুৎমিশের নাম বলা হয়। ঈশ্বরী প্রসাদ ইলতুৎমিশকে নিঃসন্দেহ মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছে। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর সুলতান আরাম শাহের দুর্বল শাসনের সুযোগে ক্ষমতালোভী অভিজাতবর্গ আমির, মালিক এবং প্রদেশপালদের বিদ্রোহ এবং সিন্ধু, বাংলা, রণথম্বর ও গোয়ালিয়র ইত্যাদি স্বাধীনতা ঘোষণার ফলে ভারতে তুর্কি আধিপত্য যখন বিপদাপন্ন, সেই সংকট মুহূর্তে ইলতুৎমিশ সুলতান হিসেবে দায়িত্ব নেন। তিনি সাহস, দৃঢ়তা, দূরদর্শিতা এবং বিচক্ষণতার মাধ্যমে বিদ্রোহ দমন ও প্রতিদ্বন্দ্বীদের পরাভূত করে শুধু দিল্লি সালতানাতের অস্তিত্ব রক্ষা করেননি, বরং একে একটি সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করেন। তিনি নবপ্রতিষ্ঠিত মুসলিম সালতানাতের বিরুদ্ধে হিন্দুদের চ্যালেঞ্জকেও কার্যকরভাবে মোকাবেলা করেন। এইভাবে তিনি ইলতুৎমিশ আইবেকের অসমাপ্ত দায়িত্ব কাঁধে নেন এবং নানাবিধ বিপদের মধ্যে একটি দুর্বল ভিতের উপর একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত ইলতুৎমিশ যথার্থভাবে স্থায়ী প্রাথমিক যুগে দিল্লির তুর্কি সালতানাতের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গণ্য হন। এই গেল সুলতান ইলতুৎমিশ। এর পরবর্তীতে তার কন্যা সুলতানা রাজিয়া 1236 খ্রিস্টাব্দে সুলতান হিসেবে মনোনীত হন। সুলতানা রাজিয়ার প্রথম সমস্যাই ছিল সুলতানা রাজিয়া একজন মেয়ে, তার সুলতানা রাজিয়াকে সুলতান হিসেবে নানাবিধ বিপত্তি, ষড়যন্ত্র এবং বিদ্রোহের সম্মুখীন হতে হয়। রাজিয়া সিংহাসনে আরোহণের ক্ষেত্রে প্রাদেশিক শাসনকর্তাদের মতামত উপেক্ষা করা হয়, একে তারা অনিয়মজনিত বিষয় হিসেবে বিবেচনা করে এবং রাজিয়াকে উত্থানের জন্য দিল্লি অভিমুখী যুদ্ধযাত্রা অব্যাহত রাখে। এমনকি প্রধানমন্ত্রী জুনাইদিও রাজিয়ার ক্ষমতা গ্রহণকে সহজভাবে গ্রহণ করতে পারেনি। তিনিও বিদ্রোহীদের সাথে হাত মেলান। অভিজাতদের মধ্যে অনেকেই তার বিরোধিতা করেন। কারমাতিয়া এবং মুলাহিজ মুসলিম সম্প্রদায় তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এর ফলে রাজিয়াকে বারবার তার তুর্কি সেনাপতিদের বিদ্রোহের সম্মুখীন হতে হয় এবং এর ফলে রাজিয়া ব্যর্থ হয়। রাজিয়ার ব্যর্থতার কারণই বলা আছে তিনি নানা গুণ এবং যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও তাকে ব্যর্থ হতে হয়। নারী হওয়াই ছিল তার প্রধান অযোগ্যতা। সুলতানা রাজিয়ার পরে আমাদের দাস বংশের পরিসমাপ্তি ঘটে। এখানে আলাউদ্দিন মাসুদ শাহ এবং সুলতান নাসিরউদ্দিন সুলতান আলাউদ্দিন মাসুদ শাহ এবং সুলতান নাসিরউদ্দিন মাসুদ শাহ অল্প কিছুদিন রাজত্ব করেছেন এবং তাদের গুরুত্বপূর্ণ তেমন কোনো পাঠ্য বইয়ের মধ্যে উল্লেখ নাই। এরপরে সুলতান গিয়াসউদ্দিন বলবন, যিনি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ অবস্থায় ক্ষমতা আরোহণ করেন। 1266 থেকে 1287 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। সুলতান বলবনের গৃহীত পদক্ষেপ, তিনি যেহেতু 40 চক্রের একজন ছিলেন, যার কারণে তিনি জানতেন এই 40 চক্রকে তিনি সেজন্য দমন করেন। 40 চক্র হচ্ছে বন্দেগানি চেহেলগান বা 40 চক্র নামে পরিচিত। এরা হচ্ছে সুলতান ইলতুৎমিশের সময় থেকে তুর্কি আমির এবং মালিকেরা শক্তিশালী হয়ে উঠেছিল। এদের মধ্যে 40 জনকে নিয়ে একটি দল গঠিত হয়, যারা বন্দেগানি চেহেলগান বা 40 চক্র নামে পরিচিত। বস্তুত এরাই ছিল সালতানাতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। সুলতান নির্বাচন এবং প্রশাসন পরিচালনায় এরাই মূল ভূমিকা পালন করত। এরা সুলতান রাজিয়াকে ক্ষমতা থেকে সরিয়েছিল। সুলতান বলবন নিজেও ছিলেন এই দলের একজন প্রভাবশালী সদস্য। তাই 40 চক্রের শক্তি, মত্তা এবং দুর্বলতা সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। সিংহাসনে আরোহণের পর বলবন এদেরকে কঠোরভাবে দমন করেন। সুলতান বলবন কিছু নীতি গ্রহণ করেন। তার মঙ্গল নীতি ছিল একটি উল্লেখযোগ্য। এছাড়া তিনি কুর্নিশ প্রথা চালু করেন। তার চরিত্রের মধ্যে কিছু দিক ছিল যে তিনি রক্তপাত ও কঠোর নীতি গ্রহণ করেছিলেন। সুলতান বলবনের পরে নতুন একটি রাজবংশের সূচনা হয়, খলজি বংশ। খলজি বংশের শাসনকাল 1290 থেকে 1813। জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থাকেন। আমি ভুল লিখেছি, 1290 থেকে 1300
20 খলজিদের শাসককাল। জালালউদ্দিন ফিরোজ খলজি হচ্ছে খলজি বংশের প্রতিষ্ঠাতা। তিনি চেঙ্গিস খানের জামাতা কালিজ খানের উত্তর পুরুষ বলে অভিহিত। কালিজ থেকে খলজি শব্দের উৎপত্তি হয়েছে। জালালউদ্দিনের পরবর্তীতে জালালউদ্দিন ফিরোজ খলজির ভাতিজা আলাউদ্দিন খলজি ক্ষমতায় আরোহণ করেন। তিনি তার চাচাকে হত্যা করে ক্ষমতায় আরোহণ করেন। আলাউদ্দিনের বিশ্বস্ত সেনাপতি ছিলেন মালিক কাফুর, যার সহায়তায় তিনি তার সাম্রাজ্যকে মালিক কাফুর তাকে আলাউদ্দিনকে বিভিন্নভাবে সহায়তা করে এবং তার সহচর, তার সেনাপতি সবকিছুর দায়িত্ব মোটামুটি সব কাজগুলো মোটামুটি মালিক কাফুরই করতেন। সুলতান আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তার ছিল উত্তর ভারতের রাজপুত রাজ্যগুলোকে সে বিজয় করেছিল। রণথম্বর বিজয় করেছে, চিত্তোর, মালব, মারওয়ার, জালোর এগুলো তারা বিজয় করে এবং দক্ষিণ ভারতের বিজয় অভিযান দেবগিরি, তেলেঙ্গানা, দার সমুদ্র, পাণ্ড্যরাজ্যের অভিযান করেছে। রাজা শঙ্করদেবের বিরুদ্ধে অভিযান করেছেন। তবে দাক্ষিণাত্য নীতি বলতে আলাউদ্দিন খলজির যেটা ছিল সেটা হচ্ছে দক্ষিণ ভারতগুলো তিনি জয় করেছে ঠিকই, কিন্তু সেগুলোর উপর আসলে কর্তৃত্ব সেভাবে তিনি বহাল রাখেননি, বরঞ্চ তাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ কর আদায় করেছিলেন। এই সুলতান আলাউদ্দিন খলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। তিনি সেই সময় তার বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহন করার জন্য মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। বাজার দরের সবকিছু নির্দিষ্ট দাম বাজারগুলোতে উল্লেখ থাকতো। তিনি সেগুলো পরিচালনার জন্য কমিটি গঠন করে দেন, অর্থাৎ কি বলে এটাকে সর্বব্যবস্থা নিশ্চিত করার জন্য, মূল্য নিয়ন্ত্রণ কার্যকর করার জন্য তিনি পণ্য বাজার স্থাপন করেন, বাজার পরিদর্শনের ব্যবস্থা করেন, শাহানাই, মান্ডি ও দিওয়ানি রিসালাত নামে 2 জন পদস্থ কর্মকর্তা নিয়োগ করেন। তারপর নির্ধারিত মূল্য পণ্য বিক্রি নিশ্চিত করেন। এছাড়া সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করেন এবং পণ্য বরাদ্দ নির্ধারণ অর্থাৎ রেশনিং ব্যবস্থা চালু করেন। মজুদ নিরোধ ব্যবস্থাও চালু করেন, অর্থাৎ কেউ যেন মজুদ করে রাখতে না পারে তার ব্যবস্থা করেন এবং যদি করে তার জন্য শাস্তিরও ব্যবস্থা করেন। এর ফলে কি হলো, বাজার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলাফল কিন্তু সহজে সবাই গ্রহণ করতে পারেনি। আসলে এটা সেনাবাহিনী ছাড়া জনগণ তেমন এটাতে উপকৃত হয়নি দেখে তার এটা ঠিকভাবে দেওয়া হয়নি। এরপরে আলাউদ্দিন খলজি রাজ্য বিজয়কে দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে তাকে উপাধি দেওয়া হয়েছিল এবং তিনি দক্ষ শাসক ছিলেন, শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক ছিলেন। এরপরে খলজি বংশের পতন হয়। খলজি বংশের পরে আসে তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গাজী মালিক, যিনি গিয়াসউদ্দিন তুগলক নামে ইতিহাসে সমাধিক পরিচিত। তুগলক থেকে তার প্রতিষ্ঠিত বংশের নাম তুগলক বংশ হয়। গিয়াসউদ্দিন তুগলক পুরানা তুর্কি বংশজাত ছিলেন, আর আগলিক শব্দ থেকে তুগলক শব্দের উৎপত্তি। এ বংশের 9 জন শাসক প্রায় 90 বছরেরও অধিক সময় শাসন কার্য পরিচালনা করেন। গিয়াসউদ্দিন তুগলকের শাসন সময়কাল 1320 থেকে 1325। তিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলকের পরে তার পুত্র আসে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান। শৈশব থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। এই মোহাম্মদ বিন তুগলক 5টি উচ্চবিলাসী মহাপরিকল্পনা গ্রহণ করেন। শাসনতান্ত্রিক পরিকল্পনাগুলোর মধ্যে ছিল রাজধানী স্থানান্তর, তারপরে ছিল প্রতীকী তাম্রমুদ্রার প্রবর্তন।
আর আর একটা ছিল হচ্ছে দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি। এই তিনটা ছিল তার শাসনতান্ত্রিক পরিকল্পনা। আর ছিল রাজ্য বিস্তার পরিকল্পনা, খোরাসান অভিযান এবং করাচির অভিযান। এই মহা পরিকল্পনাগুলো তার গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু সেটা সময় উপযোগী না হওয়ার কারণে সবগুলোই ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপরে মোহাম্মদ বিন তুগলকের পরে আসেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক হচ্ছে তিনি ছিলেন সুলতান গিয়াসউদ্দিন তুগলকের কনিষ্ঠ ভাই, রজবের পুত্র। গিয়াসউদ্দিন সুলতান ফিরোজ শাহ তুগলক কিছু জনহিতকর কার্যাবলী গ্রহণ করেন, প্রশাসনিক ভিত যেমন মজবুত করেন। এরপরে অর্থ এবং রাজস্ব প্রশাসনে বিচার ব্যবস্থা, দাস বিভাগ, সামরিক বিভাগ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার সময় জনগণের গৃহ শস্য সম্পদ, ঘোড়া এবং আসবাবপত্রে ভরে ছিল এবং তাদের কাছে প্রচুর সোনা ও রূপা ছিল। এই গেল ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের পরে আসে সৈয়দ বংশ। সৈয়দ বংশ 1414 থেকে 1451। এখানে খিজির খান এই বংশের প্রতিষ্ঠাতা। সৈয়দ বংশ হচ্ছে দিল্লি সালতানাতের চতুর্থ রাজবংশ। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে খিজির খান। এ বংশে মোট শাসকের সংখ্যা ছিল 4 জন। খিজির খান সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা এবং সবচেয়ে সফল শাসক। খিজির খান প্রায় 7 বছর ক্ষমতায় ছিলেন। এরপরে আছে মোবারক শাহ, মোহাম্মদ শাহ এবং আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ বংশের পতন ছিল হচ্ছে 1414 খিজির খান কর্তৃক 1414 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত সৈয়দ বংশ প্রায় 1451 খ্রিস্টাব্দে পর্যন্ত দিল্লির শাসন ব্যবস্থা পরিচালনা করেছিল। বাহলুল লোদির হাতে এ বংশের পতন ঘটে। এ বংশের পতনের নেপথ্যে কতগুলো কারণ বিদ্যমান। প্রথমত, সুলতান খিজির খানের আমল থেকে রাজদরবারের উপর আমির ওমরাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকে। সালতানাতের সর্বেসর্বা হয়ে ওঠে। উল্লেখ্য যে সুলতান মোবারক শাহকে উজির সরওয়ারুল মুলক হত্যা করেন। এভাবে আমির ওমরাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির বিরুদ্ধে কোনো সুলতানি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি, যার ফলে সালতানাতের নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় এবং সৈয়দ বংশের পতন ঘটে। এরপরে লোদি বংশ। লোদি বংশের দিল্লি সালতানাতের শেষ শাসক বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান বাহলুল লোদি। জাতিগতভাবে তিনি ছিলেন আফগান লোদি উপদলের শাহু খেল শাখার লোক। বাহলুল লোদি 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এরপরে থাকেন সিকান্দার লোদি এবং তারপরে ছিলেন ইব্রাহিম লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কিন্তু সিকান্দার লোদি। তিনি নিজ পিতা এবং পুত্র অপেক্ষা উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ শাসক ছিলেন। এরপরে ইব্রাহিম লোদি 1517 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1517 সালে 21শে নভেম্বর ইব্রাহিম শাহ উপাধি ধারণ করে সিংহাসনে অধিষ্ঠিত হন। পরবর্তীতে পানিপথের প্রথম যুদ্ধ, লোদি বংশের পতন ঘটে। 1526 খ্রিস্টাব্দে 20শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবরের নেতৃত্বে মুঘল বাহিনীর কাছে ইব্রাহিম লোদি পরাজিত এবং নিহত হন। এই গেল দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের ক্রমবর্ধমান পতন। 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবিক স্বাধীন এবং সার্বভৌম শাসক হিসেবে দিল্লি সালতানাতে আরোহণ করে ভারতবর্ষের সুলতানি শাসন শুরু করে এবং 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদি পরাজয়ের মধ্য দিয়ে দিল্লি সালতানাতের পতন ঘটে। পতনের বহুবিধ কারণ রয়েছে। ব্যক্তি নির্ভর একনায়কত্বের প্রতিক্রিয়া, কেন্দ্রীয় শাসনের শৈথিল্য, প্রাদেশিক শাসনের দুর্বল, সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব, সামন্ত প্রথার কুফল, সালতানাতের বিশালতা ইত্যাদি কারণ। এছাড়া বৈদেশিক কারণ ছিল মঙ্গল আক্রমণ, তৈমুর লংয়ের আক্রমণ, বাবরের আক্রমণ, সালতানাতের পতন, বিভিন্ন রকম। এই আমাদের সালতানাত যুগের পতন ঘটলো এবং এরপরে মুঘল সাম্রাজ্যের সৃষ্টি হলো। এখানে একটু কয়েকটা জিনিস আছে এই অধ্যায়ের শেষের দিকে, তোমরা দেখবা যে সালতানাত যুগ, তারপরে আইবেক, লাখ বক্স কাকে বলেছি আমরা, মনে আছে? কুতুবউদ্দিন আইবেক। হ্যাঁ,
কুতুবউদ্দিন আইবেক। এরপরে কুতুব মিনারের আমরা বিবরণ পড়েছি। কুতুব মিনার কে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবেক। এটি 1192 খ্রিস্টাব্দে রাজ্য বিজয়ের স্মারক এবং ইসলামের বিজয় গাথা হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপনের জন্য দিল্লিতে কুতুব মিনার বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়। এরপরে আছে নও-মুসলিম, হাজার দিনারি, মাতামহে সুলভ ব্যবস্থা। এগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। আমি কয়েকটা দেখি তোমাদের যে আলোচনাগুলো করলাম সেখান থেকে তোমরা এগুলো বলতে পারো নাকি। কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয় কেন? বলা হয় কেন কেউ বলতে পারবে? আমরা এটা নিয়ে কিন্তু একটু আগে আলোচনা করলাম যে কুতুবউদ্দিন আইবেক সহ সেই বংশে যে কয়জন শাসক ছিলেন তারা সবাই জীবনের কোনো না কোনো সময় দাস ছিলেন এবং সেই কারণে তাদেরকে দাস, সেই বংশকে বলা হচ্ছে দাস বংশ। বলবনের রক্তপাত ও কঠোর নীতি ব্যাখ্যা করো। এটা নিয়ে আলোচনা করেছি যে বলবন রক্তপাত কঠোর নীতি গ্রহণ করেন। সেই সময় হাজার হাজার নও-মুসলিমকে তিনি হত্যা করেন। এটাই ছিলেন তার কঠোর নীতি। এরপরে 40 চক্র কি? 40 চক্র নিয়ে একটু আগে তোমাদেরকে বলেছি যে 40 জন আমির উমরাদের নিয়ে যে 40 চক্র হচ্ছে সুলতান ইলতুৎমিশের সময় 40 জন প্রভাবশালী এবং সুযোগ্য কৃতদাস নিয়ে গঠিত সংগঠনকেই 40 চক্র বলা হয়। এরপরে দেওয়া আছে কাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? বলতো কাকে? ইলতুৎমিশ। হ্যাঁ। সুলতান বলবনের মঙ্গল নীতি ব্যাখ্যা কর। সুলতান বলবনের মঙ্গল নীতি তোমাদের সাথে আলোচনা করেছি। সুলতান বলবনের মঙ্গল নীতি হচ্ছে মঙ্গলদের প্রতিহত করার জন্য তিনি যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছিলেন সেগুলি হচ্ছে আসলে সুলতানের বলবনের মঙ্গল নীতি। এখানে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন আমি লিখেছি। গ্রিক সম্রাট আলেকজান্ডার দিগ্বিজয়ী বীর হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। মাত্র 20 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। তার শাসনকাল খ্রিস্টপূর্ব 336 থেকে 323। অধিকাংশ সময় তিনি উত্তর পূর্ব আফ্রিকা ও পশ্চিম এশিয়া জুড়ে সামরিক অভিযান পরিচালনা করেন। 30 বছর বয়সের মধ্যেই তিনি মিশর থেকে উত্তর পশ্চিম ভারত পর্যন্ত প্রাচীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলোর মধ্যে অন্যতম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ইতিহাসে অন্যতম সফল সেনানায়ক। এই সৃজনশীলটা দেখো। ভারতের মুসলিম শাসনের ইতিহাসে প্রথম মহিলা সুলতান কে? সুলতান আলাউদ্দিন খলজি। দাক্ষিণাত্য নীতি বলতে কি বোঝায়? সম্রাট আলেকজান্ডারের সাথে সুলতান আলাউদ্দিন খলজির সাদৃশ্য ব্যাখ্যা করতে বলা হচ্ছে। সম্রাট আলেকজান্ডারের কৃতিত্ব বর্ণনায় সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্বের পরিপূর্ণ রূপ ফুটে উঠেছে কি? পাঠ্য বইয়ের আলোকে মতামত। তোমরা এই প্রশ্নটা লিখবে, লিখে উত্তরটা লিখে গ্রুপের মধ্যে দিয়ে দিবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।